brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। আসল মশলা সাকসাক MDH। নমস্কার, জি 24 ঘন্টা দুরন্ত দুটো নিয়ে আমি আহেলি আপনাদের সঙ্গে। আজ যে ইস্যুগুলো নিয়ে আমরা আলোচনা করব তার মধ্যে প্রথমে থাকছে আসল ভার্সেস নকল। এই আসল নকলের বিষয়টা সামনে রাখতেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোন আসল কোন নকলের কথা বলা হচ্ছে। হ্যাঁ, তৃণমূলের কথা বলা হচ্ছে। বেশ কয়েকদিন ধরেই আমরা দেখেছি পালাবদলের পর থেকেই এই যে তৃণমূলের দুভাগে ভেঙে যাওয়া, তারপর কে আসল তৃণমূল তা নিয়ে বিবাদ ক্রমশ চড়ছে। দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ শেষে নিজেদের ফের একবার আসল তৃণমূল বলে দাবি করেছেন ঋতব্রত শিবির। তারাই আসল তৃণমূল, তাই কমিশনের কাছে তারা সাক্ষাৎ করেছেন। প্রতীক তহবিল তাদের সাক্ষাতের পর এমনই মন্তব্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ঋতব্রত তিনি দাবি করছেন তাদের লড়াই পরিবারবাদের বিরুদ্ধে, তাদের লড়াই চার্টার্ড মাফিয়ার বিরুদ্ধে। আর এই গোটা বিষয়, এই গোটা মন্তব্য, যে মন্তব্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায় করেছেন, সেই মন্তব্য সামনে আসার পর স্বাভাবিকভাবেই এই যে দুই দলের লড়াই তৃণমূলের অন্দরে, সেটা আরও খানিকটা চরমে উঠেছে। দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ সেজে ফের একবার নিজেদের আসল তৃণমূল বলে দাবি ঋত তৃণমূলের। প্রতীকের প্রশ্ন, ফান্ডের প্রশ্ন কোথা থেকে আসছে আমরা জানি না, কারণ আমরাই তো তৃণমূল কংগ্রেস। আপনারা বলছেন না যে আসল তৃণমূল কংগ্রেস। আসলে দেখুন, এখানে আমরা যারা আছি কেউ ব্যক্তি নই, আমাদের লড়াইটাই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে। তৃণমূল স্তরের একটা পার্টি যেভাবে একজন চার্টার্ড ব্যুরোক্র্যাটের দ্বারা হাইজ্যাক হয়ে গেছিল, যে পার্টি হচ্ছে একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছিল, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল, আমরা যারা এখানে মিলিত হয়েছি তারা সবাই সেই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই করছি, কালেকটিভের লড়াই। আমরা এখানে কেউ আমি নই, আমরা এখানে সবাই আমরা। আপনারা বলছেন না যে আসল তৃণমূল কংগ্রেস। আসলে দেখুন, এখানে আমরা যারা আছি কেউ ব্যক্তি নই, আমাদের লড়াইটাই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে। তৃণমূল স্তরের একটা পার্টি যেভাবে একজন চার্টার্ড ব্যুরোক্র্যাটের দ্বারা হাইজ্যাক হয়ে গেছিল, যে পার্টি হচ্ছে একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছিল, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল, আমরা যারা এখানে মিলিত হয়েছি তারা সবাই সেই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই করছি, কালেকটিভের লড়াই। আমরা এখানে কেউ আমি নই, আমরা এখানে সবাই আমরা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য আপনারা শুনছিলেন। কথা বলবো রাজীব চক্রবর্তী, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, ফের একবার নিজেদের আসল তৃণমূল বলে দাবি করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবং তারা একেবারে পরিষ্কার বলছেন দলের প্রতীক, দলের তহবিল, তার উপর, সেই সব কিছুর উপর তাদেরই অধিকার। দেখো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা এতদিন দাবি করছিলেন মাঠে ময়দানে, বিধানসভায়, রাজনীতির ময়দানে, কিন্তু এবার তারা একেবারে নির্বাচন কমিশনের কাছে গিয়ে এই দাবি জানালেন, এবং নির্বাচন কমিশনের কাছে গিয়ে নথিপত্র জমা দিয়ে এই দাবি জানানোর অর্থ সরকারিভাবে তারা তৃণমূল কংগ্রেসের মালিকানা চান। তৃণমূল কংগ্রেসের মালিকানা কোন কোন অর্থে? তৃণমূল কংগ্রেসের প্রতীক, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম ব্যবহার করার অধিকার, এবং পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তহবিল। এবং সুকৌশলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা বলছেন যে আমরা এইসব দাবি জানাইনি, অর্থাৎ তারা এই দাবিগুলো জানাননি। তারা জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেস বদলে গিয়েছে, তৃণমূল কংগ্রেসের যে পদাধিকারী তারা বদলে গিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আর দলের চেয়ারপারসন নেই। একেবারে দলের যারা সংগঠক প্রথম থেকে, অরূপ রায়, জাভেদ আলী খান, এদের নিয়ে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি প্রমাণ করতে চাইলেন যে তৃণমূল কংগ্রেসের মূল যারা নেতা তৃণমূল কংগ্রেসের, তারাই বদলে গিয়েছেন। এখন আর মমতা বন্দ্যোপাধ্যায় নন, এখন অরূপ রায় তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট, এবং তার ট্রেজারার থেকে শুরু করে সবকিছুই বদলে গিয়েছে। একেবারে অরূপ রায়ের কথা যখন তুমি তুললে রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। অরূপ রায় তিনি কি বলছেন তার বক্তব্য একটু শুনে নিই আমরা, শুনুন। কালীঘাটে যারা তারা বলছে কি আপনারা আসল না, তারাই আসল। That will be decided by election commission. অরূপ রায় তার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। রাজীবের কাছে একবার যাই। রাজীব, কিছুক্ষণ আগে আমরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তুলে ধরছিলাম, তিনি একেবারে কনফিডেন্টলি বলছেন যে তারাই আসল তৃণমূল। এদিকে অরূপ রায় তিনি বলছেন, যিনি চেয়ারপারসন দলের, তিনি বলছেন যে এটা ডিসাইড করা হবে কমিশনের ওপর পুরো বিষয়টাই। দুরকম কথা তো। দেখো, সেটাই, তুমি যদি আখরুজ্জামান যে বিধায়ক রয়েছেন
তিনি মুখ্য সচেতক এখন বিধানসভায়, তার বক্তব্য শোনো। একইভাবে তিনিও বলছেন যে তারা তাদের আর্জি, তাদের দাবি তারা জানিয়েছেন, এখন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। এবং এক্ষেত্রে একেবারে তারা দিনক্ষণ ধরে বলছেন যে এর আগে তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক বদল হয়েছে সেই সাংগঠনিক বদলগুলি তারা তুলে ধরেছেন। তারা জুন মাসে বৈঠক করেছেন, সেই জুনের 22 জুন বৈঠক করার পর যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তগুলি কমিশনকে জানিয়েছেন। কমিশন এখন সিদ্ধান্ত জানাবে। পুরো বিষয়টি এখন কোর্ট, মানে নির্বাচন কমিশনের কোর্টে বল। আর এই নির্বাচন কমিশনের কোর্টে যখন বল, তখন স্বাভাবিকভাবেই কমিশন এরপর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য জানতে চাইবেন এবং তারপর তারা সিদ্ধান্ত নেবেন। ঋতব্রতদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে তাদের বক্তব্য একেবারেই তারা আশাবাদী যে তাদের পক্ষেই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তার কারণ বলা যেতে পারে এক্ষেত্রে 8 ঘাট বেঁধেই কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা নেমেছেন। তারা একেবারে জেলা স্তর থেকে রাজ্য স্তর এবং জাতীয় স্তর পর্যন্ত দলের সাংগঠনিক বদল তারা তুলে ধরেছেন এবং সেই বদলের উল্লেখ তারা কিন্তু নির্বাচন কমিশনে লিখিতভাবে জানিয়েছেন। এখন কমিশনের কোর্টে বল, কমিশন সেই সিদ্ধান্ত নেবে, সেই কথাই অরূপ রায় থেকে শুরু করে আখরুজ্জামান প্রত্যেকেই জানাচ্ছেন। একেবারে রাজীব, ধন্যবাদ তোমায়। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। আর ঋতব্রত শিবিরের বক্তব্য তো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। কালীঘাট তৃণমূল তারা কি বলছেন, ঋতব্রতদের এই দাবি সামনে আসার পর, এই বক্তব্যগুলো সামনে আসার পর কথা বলেছিলাম আমরা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। শুনুন তার বক্তব্য। কালীঘাট তৃণমূল বলে যেটা চালানো হচ্ছে সেটা ভুল, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে ঋতব্রত হলো সিপিএম এর লোক, ওর কথা ওকে ওদের সিপিএম লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল। অশ্লীল ঘটনা আপনারা জানেন, সেগুলো ভিডিও বেরিয়েছিল। একটা চরিত্রহীন লোক সে যদি বলে আমি তৃণমূলের সর্বসর্বা, কেউ মানবে না এটা। আর ওর ওই অনৈতিক কাজ এবং চরিত্রহীনতাকে যারা সাপোর্ট করবে তারা ওই দিকে থাকবে। আর কালকে তো মহারাষ্ট্র নিবাসে আমরা মিটিং করলাম, হাজার হাজার লোক এলো। এটাই প্রমাণ হয় যে তৃণমূলের র্যাঙ্ক অ্যান্ড ফাইলের ওয়ার্কাররা মমতাদির সাথে আছে। মমতা ব্যানার্জি যেখানে, সেটাই সেখানে তৃণমূল কংগ্রেস সেখানে। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। আর এবার ইস্যু 2 এর দিকে নজর রাখি, তা হলো তহবিলের হ্রাস কার হাতে। আমরা জানি যে একেবারে রাজ্য হাতছাড়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরপর এখন দলের প্রতীক, দলের যে তহবিল তা নিয়ে টানাটানি পড়ে গিয়েছে। কেন বলছে এটা জানেন? কারণ তৃণমূলের যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলা, তাতে বড় ধাক্কাই কালীঘাট তৃণমূলের। কালীঘাট তৃণমূল বলতে যতই বারণ করুন না কেন এই বৈশ্বনাথ চট্টোপাধ্যায়রা, তাদের পরিচয় এখন তাই হয়ে দাঁড়িয়েছে, কারণ ভাগ হয়ে গেছে দলটা। আপাতত ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। 8ই জুলাই পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত লেনদেন বন্ধ। অ্যাকাউন্ট লেনদেন স্পেশাল অফিসার নিয়োগ করা হবে। অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়োগের প্রস্তাব ইতিমধ্যেই দেওয়া হয়েছে। লেনদেন পর্যবেক্ষক নিয়োগের প্রস্তাব দিয়েছে আদালত। পুলিশের হয়ে সওয়াল কেন্দ্রের আইনজীবী তুষার মেহতার। রীতিমতো তর্কাতর্কি এবং তারপরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক কি হলো আজ কোর্টে সেটা এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। রীতিমতো দুপক্ষের বাদানুবাদ এবং তারপরেই বড় ধাক্কা কালীঘাট তৃণমূলের। আমরা হলফনামা দিতে চাই, কারণ অ্যাকাউন্ট কারা নিয়ন্ত্রণ করবে তা স্পষ্ট নয়। রাজ্যের আইনজীবীর তরফ থেকে এগুলো জানানো হয়েছে। এছাড়াও বলা হয়েছে পুলিশ একটি রাজনৈতিক দলকে কি পঙ্গু করে দিতে পারে এইভাবে। রাজ্যের আইনজীবী আরও বলেছে তৃণমূল কারা সেটা নিয়ে লড়াই চলছে। যদি দুই পক্ষই বলে আমরা টাকা তুলবো, তাহলে কি করে হবে? কাকে টাকা দেওয়া হবে? এই প্রশ্নগুলো তোলা হয়েছে। আমরা 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট দেব, রাজ্যের আইনজীবী এমনটা বলেছেন। রিপোর্ট নিয়ে কি বলবো তা কিভাবে ঠিক হবে। অভিযোগ হয়েছে, পুলিশ তদন্ত করছে, বিচারপতি বলছেন এই অবস্থায় আদালতের হস্তক্ষেপ তা কি ঠিক হবে? বিচারপতি এই কথা বলার পর কালীঘাট তৃণমূলের আইনজীবী পুলিশ কখনো বলতে পারে না যে অ্যাকাউন্ট ফ্রিজ করে দিন, দরকার হলে স্পেশাল অফিসার নিয়োগ করা হতে পারে। এই বক্তব্য আনা হয়। তারপরে রাজ্যের আইনজীবী তিনি জানান যে আমরা হলফনামা দিতে চাই, কারণ অ্যাকাউন্ট কারা নিয়ন্ত্রণ করবে তা স্পষ্ট নয়। এই সওয়াল জবাবের পরেই যা সিদ্ধান্ত হয়েছে যে তৃণমূলের যে ব্যাংক অ্যাকাউন্ট তা ফ্রিজ হচ্ছে। আপাতত ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন বন্ধ থাকছে 8ই জুলাই পর্যন্ত।
দুপক্ষের রীতিমতো বাদানুবাদ এবং তারপর এই সিদ্ধান্ত আর যা রীতিমতো বিপদে ফেলেছে কালীঘাট তৃণমূলকে। তার পাশাপাশি কালীঘাট তৃণমূলকে নিয়ে যখন কথা হচ্ছে তখন ভাইপো, তাকে নিয়ে তো কথা বলতেই হচ্ছে। আরও বিপাকে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাইপোর বিরুদ্ধে ফের অভিযোগ দায়ের, মোটর ভেহিকেলস অ্যাক্টে অভিযোগ দায়ের হয়েছে অভিষেকের বিরুদ্ধে। কেন একটু আপনাদের মনে করিয়ে দিই, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়ি যখন, এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, তার বাড়ি থেকে যখনই গাড়ি বেরোয় তার যারা নিরাপত্তা রক্ষীরা তারা বিপজ্জনকভাবে তার গাড়ি থেকে ঝুলতে থাকেন। এ ছবি আপনাদের জানা, এ ছবি আমরা দেখে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু এ জিনিস তো ঠিক নয়। আর সেইটাকে সামনে রেখেই অভিযোগ দায়ের হয়েছে। কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন রাজীব সরকার, কারণ এইভাবে বিপজ্জনকভাবে তার যে নিরাপত্তা রক্ষীরা তারা গাড়িতে ঝুলছেন সেটা খুব একটা ঠিক নয়, তারা সেটা একেবারেই ঠিক নয়। এবং মোটর ভেহিকেলস অ্যাক্টেই অভিযোগ দায়ের করেছেন রাজীব সরকার। ভাইপোর বিরুদ্ধে ফের অভিযোগ দায়ের। আমরা একটু দিল্লির দিকে নজর রাখবো। এই মুহূর্তে সাংবাদিক বৈঠক করছেন সাগরিকা ঘোষ, সরাসরি নজর রাখবো। तृणमूल कांग्रेस की तरफ से कोई भी चिट्ठी नहीं गई है। अगर ऐसी चिट्ठी जाती तो ऑल इंडिया तृणमूल कांग्रेस ही चिट्ठी दे सकती है। ये जो एरे गहरे जो आ गए हैं, ये पता नहीं कहां से आए हैं, ये एक्सपेल हो चुके हैं, फिर भी जाकर के ये टुटफुटिया झुंड चुनाव आयोग का फुल बेंच के साथ मुलाकात की है। ये गैर कानूनी है, अनप्रेसिडेंटेड है, ये इलीगल है, इट इज अनकॉन्स्टिट्यूशनल ना। अब हमारे वरिष्ठ सांसद और दिग्गज नेता प्रोफेसर सौगत रॉय विल स्पीक टू यू। दिस इज विथ बोलो आगे बोलबो ना आगे इंग्रेजी हाँ আজকে আমরা দেখেছি একটা গোষ্ঠী যারা তৃণমূল থেকে বেরিয়ে যাওয়া গোষ্ঠী এবং যাদের নেতাকে তৃণমূল বহিষ্কার করেছিল, তারা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে মিটিং করেছে। এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল যে শুধুমাত্র অথরাইজ রিপ্রেজেন্টেটিভ, স্বীকৃত প্রতিনিধিরাই ফুল বেঞ্চের সাথে দেখা করতে পারে। আমরা তো মানে মমতা ব্যানার্জি যে তৃণমূলের চেয়ারম্যান, তারা তো কোনো মিটিং চায়নি। তাহলে এই ভেঙে যাওয়া বিক্ষুব্ধ এমএলএরা কি করে সাক্ষাতের সময় পেল? আমরাই তো ঠিক করব যে কে আমাদের দলের প্রতিনিধি। এতে জ্ঞানেশ কুমারের কোনো ভূমিকা নেই। আমরা যে কোনো লোককেই ইসিআই অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে। যে কোনো ইন্ডিপেন্ডেন্ট এমএলএ গিয়ে তিনজন নির্বাচন কমিশনের আধিকারিকদের সাথে দেখা করতে পারে। আমরা জানতে চাই যে এর আগে কি এরকম লোকেরা দেখা করেছে? জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আমরা তো এর আগে পার্লামেন্টের অনেক মেম্বারের সই করে জমা দিয়েছি ওর ইমপিচমেন্টের জন্য। এখনও স্পিকার সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। অমিত শাহ নির্বাচন কমিশন চালান ওই ওর প্রিয়পাত্র জ্ঞানেশ কুমারের মাধ্যমে। অমিত শাহর কথাতেই এই মিটিংটা বেআইনিভাবে করা হয়েছে। ইলেকটোরাল প্রসেস, দেশে নির্বাচনী পদ্ধতি পুরোপুরি জ্ঞানেশ কুমার চালাচ্ছেন। যখন নির্বাচনে কারচুপি করাও হলো না, তৃণমূল কংগ্রেসকে দাবিয়ে রাখা গেল না, এখন অমিত শাহ বিভিন্ন বিরোধী দলকে ভাঙার জন্যে তার যা সম্পদ তাকে ব্যবহার করছে। আমরা দেখেছি সাম্প্রতিককালে অনেক কোটি টাকার ঘাপলা হয়েছে, কেলেঙ্কারি হয়েছে। এরা রাম মন্দিরের টাকাও ওরা নিয়েছে। এই যে টাকাগুলো নেওয়া হচ্ছে রাম মন্দির থেকে, সেই টাকাতেই
বিভিন্ন দল ভাঙার খেলা চলছে। এইটা আমাদের বক্তব্য। আরেকটা জিনিস আমি বলতে চাই যে গতকাল আপনারা দেখেছেন কাগজে যে আমাদের সাংসদ মহুয়া মৈত্রর উপর আক্রমণ হয়েছে তার নিজের কেন্দ্রে। তিনি তো তখনই জানিয়েছেন পুলিশ যায়নি, পুলিশ নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিল। মহুয়া মৈত্র ডিজিকে জানিয়েছেন, তার মানে সেই অর্থে তিনি একটা এফআইআর করেছেন। কি ব্যবস্থা হয়েছে আমরা এখনো জানি না। কালকে আমি অধ্যক্ষের সঙ্গে, স্পিকারের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু উনি সময় দিতে পারেননি। তা আমি চলে যাচ্ছি। স্পিকারের একজন প্রতিনিধি আমার সাথে কথা বলেছেন। আমি আজকে স্পিকারকে একটা চিঠি দিয়েছি যে নির্বাচিত সাংসদরা কি নিজের এলাকায় যেতে পারবে না, তাদের বিজেপির লোকরা আক্রমণ করবে। এই ব্যাপারে কি স্পিকারের কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়? আমি জানি না, এখনো কোনো জবাবটা এত তাড়াতাড়ি আসবে না। আজকেই 10টার সময় চিঠিটা দিয়েছি। এই দুটো জিনিস আমার আপনাদের বলা ছিল। হ্যাঁ, ইংরেজিতে বলে দিন। ইংরেজি, if anybody wants in English, I can say these things in English. The Election Commission of India had informed all parties about their rule, where only authorized representatives of political parties can request a meeting with full bench of the Election Commission. AITC officially has not asked for any meeting. On what ground is the EC meeting with breakaway MLAs of AITC? We decide who represents the party. Ganesh Kumar has role or power to decide for us. A person who was expelled by AITC is being given an appointment by the full bench of ECI. সৌগত রায়, সাগরিকা ঘোষ তারা সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং একেবারে অল আউট আক্রমণ তাদের বিজেপির বিরুদ্ধে। কি নির্যাস উঠে এলো এই সাংবাদিক সম্মেলন থেকে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। সে আপডেট অবশ্যই আপনাদের দেবো। তবে যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে ফের অভিযোগ দায়ের হয়েছে। তার গাড়িতে রক্ষীরা যেভাবে বিপজ্জনকভাবে ঝোলে, সেই মর্মে সেই বিষয়টাকে সামনে রেখেই অভিযোগ দায়ের। আর যিনি অভিযোগ দায়ের করেছেন, রাজীব সরকার, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে একেবারে সরাসরি রয়েছেন। রাজীব বাবু, আপনি যে অভিযোগ দায়ের করেছেন, সেই অভিযোগের কোন ভিত্তিতে আপনি এই অভিযোগটি দায়ের করেছেন? কেন এই অভিযোগ আপনার? দেখুন, আমরা 15/6/2026 আগে আমরা হঠাৎ করেই টিভিতে দেখতে পাই যে অভিষেক ব্যানার্জি একটি কালো গাড়িতে উনি যাতায়াত করছেন এবং তার নিরাপত্তা রক্ষীরা তার যেখানে পা রাখা হয়, মানে আমরা বাংলা যেটাকে পাদানি বলি এবং ইংলিশে আপনার মানে ফুটবোর্ড বলি, ফুটবোর্ডের উপর দাঁড়িয়ে রয়েছেন। দুদিকে দাঁড়িয়ে রয়েছেন মিডিয়ার ক্যামেরার হাত থেকে বাঁচার জন্য। এবং এই অবস্থাতে কলকাতার মানে ব্যস্ত শহরে, যেখানে গাড়ি যাতায়াত করছে দু সাইড দিয়ে, তো সেই রাস্তার উপর দিয়ে উনি গাড়ি নিয়ে যাচ্ছেন এবং তারা ওখানে দাঁড়িয়ে আছেন। নির্বাচনের পরে তার অভিষেক ব্যানার্জির নিরাপত্তা তুলে নেওয়ার জন্য উনি যে এইরকম যে একটি সিস্টেম চালু করেছিলেন, এই সিস্টেমটা আমাদের ভারতের সংবিধান এবং আইন অনুসারে এটা হয় না। তো সেই কারণেই আমরা এই বিষয়টাকে আমরা অভিযোগ করেছিলাম কলকাতা পুলিশের কাছে 15/6-তে। কিন্তু 15/6 থেকে আজকের এতগুলো তারিখ কেটে গেছে, এখনও অবধি পুলিশ কোনো ব্যবস্থা নেননি। তো গত পরশুদিনকে আমার অ্যাডভোকেট যিনি আছেন আপনার আলিপুর কোর্টের রাজদীপ মজুমদার, তাকে কালীঘাট থানার আইসি যিনি আছেন, যিনি নতুন সবে জয়েন করেছেন, তিনি জানিয়েছিলেন যে আমাকে কালীঘাট থানায় এসে একটা নতুন করে কমপ্লেন জমা করতে, কারণ ওই বিষয়ে লালবাজার একটি তাদেরকে ফরওয়ার্ড করেছিলেন, কিন্তু সেটি অরিজিনাল না থাকায় আমাকে একটি অরিজিনাল কমপ্লেন আবার নতুন করে দিতে বলা হয়। তো আমি গতকাল সেই কমপ্লেনটা আবার লঞ্চ করেছিলাম।
আচ্ছা, বেশ, ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য রাজীব সরকার, যিনি অভিযোগ করেছেন সেই অভিযোগকারী আমাদের সঙ্গে সরাসরি ছিলেন এবং কি কারণে তিনি অভিযোগ করেছেন সেটা একেবারে স্পষ্ট করে আপনাদের সামনেও তিনি বললেন। এইদিকে এই গোটা বিষয়টা কোন দিকে যায় সেটাও আমাদের নজর থাকবে। এবার একটু বাহুবলী, বাগুইহাটির বাহুবলী, তার খোঁজ আপনাদের দিই, তার খবর আপনাদের দিই। দেবরাজ, তোলাবাজ দেবরাজ সেই মুহূর্তে পুলিশের জালে। ঢাক ঢোল নিয়ে উচ্ছ্বাস বাগুইহাটিতে। ভোরে দেবরাজকে পুরুলিয়া থেকে বাগুইহাটি আনা হয়, থানায় নিয়ে আসা হয়। দেবরাজের বিরুদ্ধে তোলাবাজি, হুমকির ভুরি ভুরি অভিযোগ রয়েছে। দেবরাজ চক্রবর্তীর স্ত্রী প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করেছেন বা অসম্পূর্ণ তথ্য দিয়েছেন, এমন গুরুতর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সেই গোটা বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আপনারা জানেন এই দেবরাজ এবং অদিতি মুন্সি, তাদের নিয়ে একাধিক অভিযোগ এর আগেও সামনে এসেছে। আমরা জানি রাজারহাট গোপালপুরের যিনি বর্তমান বিধায়ক রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি, তিনিও একাধিকবার নানান অভিযোগ সামনে এনেছেন। আর এবার একেবারে গা ঢাকা দিয়েছিল এই দেবরাজ চক্রবর্তী। অবশেষে তার খোঁজ পাওয়া গিয়েছে এবং তারপরই রীতিমতো উৎসব বাগুইহাটিতে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়নের থেকে আরো আপডেট নিয়ে নেবো। অয়ন, কি খবর পাচ্ছ এখনো অবধি? দেবরাজ অ্যারেস্ট হতেই তো আমরা দেখছি রীতিমতো উৎসব বাগুইহাটিতে। খুব স্বাভাবিক, কারণ তরুণজ্যোতি তিওয়ারি যিনি এই মুহূর্তে বিধায়ক, তিনি যখন বিধায়ক ছিলেন না, এমনকি তার প্রার্থী হিসেবে নামও যখন ঘোষণা হয়নি, তখন থেকেই তিনি ভুরি ভুরি অভিযোগ তুলে আসছেন এই রাজারহাট গোপালপুর এলাকার প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি এবং তার স্বামী দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। এবং এখনো পর্যন্ত তার দায়ের করা যে অভিযোগ, সেখানে এই দুর্নীতির পরিমাণ 1300 কোটি টাকা। এই দুর্নীতি শুধুমাত্র তোলাবাজি বা এক্সটর্শনের দুর্নীতি। এর পাশাপাশি দেবরাজ চক্রবর্তী, তার নাম শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে রয়েছে। সেই মামলার পরিপ্রেক্ষিতে তার বাড়িতে একাধিকবার ইডি গেছে, সিবিআই গেছে। এবং এই যে 1300 কোটি টাকার দুর্নীতি, এই ঘটনার তদন্ত ভার নেওয়ার জন্য ইতিমধ্যেই ইডি তারা প্রয়োজনীয় প্রশাসনিক কাজকর্ম সেরে ফেলেছে। অতএব যে তোলাবাজি বা যে প্রমোটারকে হুঁশিয়ারি বা হুমকি, যে মামলার পরিপ্রেক্ষিতে আজ এই মুহূর্তে দেবরাজ চক্রবর্তী বাগুইহাটি থানায়, তার থেকেও তার উপর আগামী দিন আরও বৃহত্তর চাপ আসতে চলেছে যখন ইডি এই গোটা বিষয়টা তদন্ত শুরু করবে। একেবারেই অয়ন, তা বোঝাই যাচ্ছে এবং সেদিকে আমাদের নজর থাকবে। তুমিও নজর রাখো। ধন্যবাদ তোমায়। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। brought to you by MDH Masala।